জনাব আরিফার হোসেন ফেসবুক, টুইটার, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই বক্তব্যকে ঠিক করে দিচ্ছেন? আমি অবাক হচ্ছি শুধু এটা এই সময় বলছে কেন। আমি জানি যে সোশ্যাল মিডিয়া একটা চমৎকার বড় প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ স্ট্যাটাস দিয়ে একটা স্কুল গড়ে ফেলতে পারে, আবার একটা রামুর মতো গ্রামকে নষ্ট করে ফেলতে পারে। আরব বসন্ত ঘটিয়ে ফেলেছে। হ্যাঁ, সো এখানে সবসময় নজরদারি দরকার। আমি আই এগ্রি উইথ ইট। শুধু এটা না, আমি চাই যে একটা এটা এই মিডিয়াটা তো একটা নতুন একটা মিডিয়া। আমরা যদি কিছু রেগুলেশন না করি, এই গুজব রটবে, এবং সবসময় এখানে একটা আমাদের চাই আমরা মাথার উপর কিছু থাকুক, প্রোভাইডারদের যে পলিটিক্যাল না হোক, সবকিছু যেন একটা নজরদারি দরকার আছে, এবং আমি এটা পুরোপুরি এগ্রি করি। এই নজরদারিটা কিভাবে সম্ভব সেটা যদি একটু আমাকে বলেন, যে এই ধরনের নজরদারির কথাই যখন আসে তখন আমার মনে হয় এক ধরনের শঙ্কা আসে যে আসলে নজরদারিটা কে করবে, কিভাবে করবে, কেমনে কি করবে, কারণ এই সংজ্ঞায়নগুলি, এই ডেফিনেশনগুলি আসলে খুব পরিষ্কার না। এইটা আসলে নজরদারি পরে দেখা যায় যে এটা একটা আসলে মূল উদ্দেশ্যকে ছাপিয়ে কোনো একটা ব্যক্তি বা বস্তু কেন্দ্রিক হয়ে হ্যাঁ, দাঁড়ায়। এই আইনটা হয়তো পরে অন্য কাজে ব্যবহার করা হয় না। আই গট ইউর পয়েন্ট। আসলে সরকার যদি আসলে এই মিডিয়াটাকে কন্ট্রোল করতে চায়, দ্যাটস এ ডিফারেন্ট ফেজ। কিন্তু আসলে হচ্ছে কন্ট্রোল না, তারা যদি সমস্যাগুলো ঠেকাতে চায়, শুধু নজরদারি ইজ নট দ্য সলিউশন। এটা নিয়ে মানুষকে আরো সচেতনতা করতে হবে। গ্রামেগঞ্জে মানুষ এখনো ঠিক মতো জানে না ফেসবুকের কি কি এটিকেটগুলো আছে। গ্রামেগঞ্জে তারা ছড়াক না, সে এরকম করতে করতে একটা সময় কিন্তু এসে সরকারকে আর বলা লাগবে না, যে কারণ যখন আমরা সবাই রেসপন্সিবল হয়ে যাবো সোশ্যাল মিডিয়াতে, তখন দেখা যাবে এই নজরদারি আর দরকার নেই। এই দিকটায় সরকার এখনো নজর দিচ্ছে না আমার মনে হয়। আমরা আবার একটু মাছে ফিরে আসি। জনাব আশরাফ আলী খান খসরু, প্রতি বছরই যে সময়টি মাছ ধরতে মানা করা হয় জেলেদের, যেহেতু আমাদের অর্থকরী মাছ যারা ধরে তাদের মধ্যে ইলিশ চাষিরা প্রধান, তাদেরকে যখন ইলিশ ধরতে মানা করা হয় তখন এটি প্রতি বছরই বলা হয় যে তাদেরকে ওই সময়টার ক্ষতি পুষিয়ে দেওয়াটা তাদের কাছ পর্যন্ত পৌঁছায় কিনা, এক। আর দুই হচ্ছে, আপনারা বলেন জাটকা না ধরতে, কিন্তু জাটকা যারা জাল বানায়, জাটকা ধরার জন্য সে জাল, তারা কিন্তু জাল বানিয়ে যাচ্ছে, অর্থাৎ ডিমান্ডটি আছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে কি করছেন, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা কিন্তু যখন ওই যে ঝাটকা কিংবা মা ইলিশ আমরা ধরার জন্য নিষেধ করি, তখন কিন্তু আমরা জেলেদেরকে আমরা ভিজিএফ কিংবা ভিজিডির মাধ্যমে আমরা চাল দিই, ওই সময়টা যেন তারা যাতে করতে পারে। এবং আমরা এই বছর 47,000 টন চাল আমরা তাদের হাতে তুলে দিয়েছি। যদিও বা এটা এখনও পুরোপুরিভাবে হয় না, কিন্তু তবু আমরা চেষ্টা করছি এটা দিন দিন। কারণ আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা যেমনিভাবে এগিয়ে যাচ্ছি, সাথে সাথে কিন্তু আমরা জেলেদেরকেও আমরা যাতে দুঃখ কষ্টটা যেন একটু লাঘব থাকে, তার জন্য আমরা এটা করছি। এটার একমাত্র কারণই হলো এই ইলিশের, আমার স্যারও বলছেন যে এই ইলিশের চাহিদা সারা বিশ্ব জুড়ে। এবং এইটাতে কিন্তু আগে কিন্তু এই ইলিশ মাছটা আমি আগেও বলেছি একটা মোহনায় চলে গিয়েছিল সাগরে, এখন কিন্তু এটা 17টা ডিস্ট্রিক্টে কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এটা এখন আপস্ট্রিমের দিকে আসছে, কিন্তু লোয়ার স্ট্রিমে চলে গিয়েছিল। এই ইলিশটা বাড়াতে ইলিশের দামও কমছে, সাধারণ মানুষের এটা সহজলভ্য হচ্ছে। এবং আমরা এটা আরও কিভাবে কি করা যায় জেলেদের জন্য, যারা এটার সাথে জীবন জীবিকায় জড়িত, আমরা সেটাও আমাদের এই সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী সেটা চিন্তা করছেন। আর একটা প্রশ্ন করছেন, আমি ওই প্রশ্নটা করেছিলাম আরিফার হোসেনকে, কিন্তু আপনিও এটার একটু বলবেন যে এই যে অনলাইনে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে অপপ্রচার চালানোর যে আসলে একটা সংজ্ঞায়ন করা হবে কিনা। কারণ আমরা অনেক সময় দেখি যে রাজনৈতিক বা আপনার আমাকে ভালো লাগে না, আপনি আসলে আমার বিরুদ্ধে একটা কেস করলেন, যেটা ডিজিটাল আইনে হলে আমার এই হবে, এইরকম হবে, এরকম ভাবে ব্যবহার করা হবে না, এটা যদি কেউ তো ব্যক্তি আক্রোশে যদি কেস করে, আইন তো থাকবে, আইন তো বিভিন্ন প্রয়োগ আছে। ব্যক্তিক আক্রোশে কেস করলে আমার সমস্যা নাই, কিন্তু রাষ্ট্র যদি আমার উপরে ব্যক্তি আক্রোশ দেখায় তাহলে না, এটা কিন্তু এরকম আপনারা দেখান যে এরকম যে আইন যে পাস হয়েছে এরকম কোনো কারোর উপরে কোনো নজির আছে কিনা। আমরা ভয়, এটা ভয় পেলেই তো হবে না। আপনারা ভয় বলেন, ভয়ের কোনো বাস্তবতা নেই। না, বাস্তবতা সেটাকে তো ভয় বলা চলবে না। খসরু, আমি একটু মনে করে দিতে চাই, একটি ছাগল দেয়া হয়েছিল, একজন সংসদ সদস্য দিয়েছিলেন, সেই ছাগলটি মরে গেছে, সেই ছাগলটির ছবি ছাপানোর জন্য আসলে বা ছবি প্রকাশের জন্য একটি মামলা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আমরা ফরিদপুরের একজন প্রবীণ সাংবাদিকের কথা জানি, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন হয়েছে সেটা আমরা আজও খুব ভালো করে বুঝতে পারি নাই, যে বা এটি ব্যাখ্যাটাও আমরা খুব ভালো জানি না, কেন আবার উনি তো তাড়াতাড়ি মুক্তিও পেলেন সেই ব্যাখ্যা আমরা জানি না। এগুলো দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা কিন্তু সরকার আপনার সজাগ। এই যে বললেন যে মামলা হয়েছে এবং সাথে সাথে এইটাই ধরেন একটা মামলা হইলেও তো এটা তো একটা প্রসেসে তো যেতে হয়, কিন্তু মুক্তি পেয়ে গেছে তাদের তো সেটা। আমার অবশ্য 2 দিনের জন্য জেলে যেতেও ভয় লাগে, এই জন্য আমি আমরা কিন্তু অনেক দিন জেল খেটেছি, সেই জন্য আপনারা মন্ত্রী হয়েছেন। আমি আসলে মন্ত্রী হতে চাই না, আর
নিশ্চয়ই আপনারা আমি নববর্ষের যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে আসছি, অধ্যাপক নিসার হোসেন, নববর্ষের যে প্রতীক এবং সংকেতগুলি নিয়ে আমরা কথা বললাম, আসলে প্রশ্ন উঠেছে এই প্রতীক ও সংকেত নিয়ে আপনি একটু বলেন। আর আরেকটি বিষয় যে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে আমাদের একজন মাদ্রাসা ছাত্রী, তাকে আসলে মেরে ফেলার জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সড়কে মানে নানা ধরনের, কোথাও আমাদের কোনো ভালো খবর নাই, আপনি জানেন। সেই সময় নববর্ষের আসলে আপনি কি ফিল করছেন, উৎসবটা রং কিরকম হওয়া উচিত? আসলে আপনি এই মুহূর্তে কেন, পৃথিবীর যে কোনো দিনই আপনি যদি ভালো করে খবর নেন, গোটা পৃথিবীতেই একই সঙ্গে Right. আনন্দের খবর আছে, নিষ্ঠুরতাও আছে। Right. তো এর মধ্যেই চলতে হবে, আমাদের তো পজিটিভ দিকেই যেতে হবে। আমরা যদি শুধু বিমর্ষ থাকি, আমাদের কিন্তু আপনি দেখেন যে বছর ছায়ানটে হামলা হলো, এতগুলো লোক মারা গেল, সেখান থেকে কিন্তু মানুষ পালিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই দেখা গেল মানুষের মধ্যে যে চলো আমরা ওখানে যাবো, ওরা তো চাইছেই আমাদের ভয় দেখিয়ে মেরে এখান থেকে তাড়াতে, আমরা ওখানে আবার ফিরে যাব। তো আপনি দেখেন যে মৌলবাদী গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠী ওই কাণ্ডগুলো ঘটায়, ওই গোষ্ঠীই কিন্তু গোটা পৃথিবীকে করে। আমি কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর কথা বলছি না, যারা আজকে মসজিদে হামলা করে মারলো, ওরাও আরেকটা মৌলবাদী গোষ্ঠী। Right. তো সুতরাং এইটা গোটা পৃথিবীতে আছে, একটা বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা যদি মনে করি যে মানে মৌলবাদ কোনো ধর্ম বিশেষ বা কোনো সম্প্রদায় বিশেষ এর মধ্যে আছে, তাহলে আমরা ভুল করব। আমাদের করতে হবে যে এটা আসলে মানুষের ভেতরে যে প্রবৃত্তি দুটো থাকে, একটা বাজে প্রবৃত্তি থাকে, একটা ভালো প্রবৃত্তি থাকে, ভালো প্রবৃত্তিটাকে আমরা জাগরুক রাখবো। সেই জায়গার আমাদের প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাটা চর্চা করতে হবে, আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে, সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে, এবং যে করুণ অবস্থার কথা বললেন সেখান থেকে বেরিয়ে আসারও এটাই আমাদের শক্তি হবে। আমরা অধ্যাপক সিদ্দিকুর রহমান। আমিও স্যারের মতোই মনে করি আর কি, যে আসলে জীবন তো থেমে থাকে না, ভালো মন্দ মিলিয়েই আমাদের জীবন, এবং এর মধ্যে দিয়ে আমাদের মোকাবিলা করে চলতে হয়। এবং আমি মনে করি যে আমাদের দেশে যেরকম আমাদের প্রত্যেকবারই আমাদের একটা প্রত্যাশা থাকে যে নববর্ষ গত বছরের যে সমস্ত আমাদের অপ্রাপ্তিগুলো ছিল, যে সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলো অতিক্রম করে আমরা একটা নতুন পর্যায়ে যাব। এই বছরও আমার এটাই প্রত্যাশা যে আমরা একটা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি আগামী কয়েকদিন পর। তবে একটা কথা আমি শুধু এখানে যুক্ত করতে চাইছি, সেটা হলো যে এই নববর্ষ কিন্তু এখন আমাদের কর্পোরেট কালচারের একটা আগ্রাসনের মধ্যেও পড়েছে। আমরা নববর্ষ উদযাপন করব আমাদের নিজস্ব সংস্কৃতি এবং বৈশিষ্ট্যের নিয়ে, আর একটা বিশেষ দিন আমরা উদযাপন করব, কিন্তু একই সাথে আমরা আমাদের এই যে সংস্কৃতি সেটা ধারণ করব 365 দিন। এইটা আমাদের প্রত্যেকের, এবং আজকে আমাদের যারা তরুণ প্রজন্ম এবং আমরা যারা অভিভাবক আছি, যারা আমাদের এই উদযাপনগুলোতে আমাদের সন্তানদের নিয়ে আসি, আমরাও যেন এই ধারণাটা যেন আমরা পোষণ করি এবং বাচ্চাদের মধ্যেও যেন এটা দেই যে আমরা একদিন উদযাপন করি, এটা আমাদের যখন একটা সংস্কৃতির মধ্যে, কিন্তু আমরা এটা সারা বছর ধরে লালন করব, এবং এই কর্পোরেট বাণিজ্যের আগ্রাসনে না, আমার নিজের মনের থেকে আমার এই সংস্কৃতিটা আমরা লালন করব। আর যেটা আমি আপনাকে মাধ্যমে এই জাতির কাছেও এটা হয়েছে যে আমাদের এই গত বছরে আমাদের 25-এ যেগুলো আমাদের অপ্রাপ্তি ছিল, 26-এ আমরা যেন এইগুলো ওভারকাম করতে পারি। এবং আমি আর সুযোগ পাবো না, এই সুযোগে 5 দিন পর যে নববর্ষ আসছে, আমি গোটা জাতিকে আমাদের এই নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তরুণ প্রতিনিধি আরিফার হোসেনের কাছে। চমৎকার সব কথাগুলো ওরা বলে গেল। আমি পার্সোনালি খুব পজিটিভ মানুষ। নিসার স্যার যেমন বলছিল যে সারা বিশ্বে তো অনেক ঘটনাই ঘটছে, আমরা পজিটিভগুলোকে উঠিয়ে আনি না কেন। তো আমি এখন কোনো নেগেটিভ কথা দিয়ে শেষ করতে যাচ্ছি না। আর 5 দিন পরে নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি বললাম না খালেদ ভাই, আজকে আমার মাথায় ইলিশ মাছের লক হয়ে গেছে। আমি বসে থাকতে একটা ছড়া লিখেছি, আমি চাচ্ছি যে এই ছড়াটা সবার মাথায় ঢুকুক। বছরের এই প্রথম দিন সবাই মিলে শপথ নিন, সংযমী হয়ে এই দিন ইলিশ পাবো বহুদিন। আমি সিরিয়াসলি আজকে ইলিশের ব্র্যান্ডিং নিয়ে কেউ কাজ করছে না, আমার মাথায় আমি খালি অবাক হয়ে যাচ্ছি যে আমরা একদিন ইলিশ খেয়ে আগামী 100 বছরে ইলিশটাকে কেন নষ্ট করছি। সুতরাং আমি ঘুরে ফেরে আপনি মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা বললেও ইলিশে চলে আসছি, আপনি যেটা নিয়ে কথা বলেন ইলিশে চলে আসছি। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরা চাই না বৈশাখটা নষ্ট হোক, ইলিশটা নষ্ট হোক, আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি আগাই। যেহেতু এটা স্লোগানটাই হচ্ছে মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া, তো আমরা একটু বুঝে শুনি, এমন কিছু করি, কোনো হোমসিক্যাল কোনো ডিসিশন না নেই, কোনো কর্পোরেট কালচারের মধ্যে না যাই। ইলিশ ফ্লেভার পিৎজা, এই জিনিসগুলো ইট সাউন্ডস খুব সো গেমিং, এগুলোর মধ্যে যেন আমরা না ঢুকি। আমরা যদি ঢুকে যাই, দেশের দুটো বড় ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। মহিউদ্দিন ভাই, আমরা কিন্তু আশাবাদী ওনার কথা শুনে যে আমাদের এই প্রজন্ম এই ভাবছে। রাইট। জনাব আশরাফ আলী খান খসরু, অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং আরিফার হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ।